স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিটন আহমেদ ভুইয়া, সৈয়দনগর আতর রহমান উচ্চ বিদ্যালয় শিক্ষক, ব্যবসা শিক্ষা। সৈয়দনগর আতর রহমান কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি আজকে অনলাইন ক্লাসে গত ক্লাসের ধারাবাহিকতায় তোমাদেরকে শিখাবো মুনাফা জাতীয় ব্যয় কী এবং মুনাফা জাতীয় আয় কী। এখানে লক্ষ্য করো যে মুনাফা জাতীয় ব্যয় হলো যে সকল ব্যয় নিয়মিত ও দৈনন্দিন কার্যক্রম থেকে সৃষ্টি হয়, অর্থাৎ যে ব্যয়গুলো প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে যে ব্যয়গুলো সৃষ্টি হয় ওই সকল ব্যয়গুলোকে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য করা হয়। যেমন পণ্য ক্রয়, ক্রয় পরিবহন, মজুরি, জাহাজ ভাড়া। আমরা আরও বলতে পারি যে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমের দ্বারা প্রতিষ্ঠান থেকে যে টাকাটা বাহিরে চলে যায়, অর্থাৎ টাকাটা প্রতিষ্ঠানে আগমন হয় না, বহির্গমন হয়, ওই সকল বহির্গমনের যে বিষয়গুলো রয়েছে ওই বিষয়গুলোকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। আমরা আরেকটু ক্লিয়ার করে বলতে চাচ্ছি যে খেয়াল লক্ষ্য করো তোমরা, যে সকল লেনদেনের কারণে প্রতিষ্ঠানের অর্থ চলে যায় ওই সকল কারণগুলোই হলো মুনাফা জাতীয় ব্যয়। আর মুনাফা জাতীয় ব্যয় তোমরা তোমাদের বইয়ে লক্ষ্য করো তোমাদের বইয়ের মধ্যে 144 পৃষ্ঠার মধ্যে, অর্থাৎ 10 অধ্যায়ের মধ্যে তোমার কিছু ব্যয় রয়েছে যে 143 পৃষ্ঠা। যেমন আছে হচ্ছে এখানে বেতন, ভাতা, ভ্রমণ খরচ, যাতায়াত খরচ, তারপর হচ্ছে পরিবহন খরচ, ব্যাংক চার্জ, এই সকল ব্যয়গুলো, যেমন বিক্রয় পরিবহন, এই সকল ব্যয়গুলোকে আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য করব। আর এই মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে হলে এখানে তোমাদের বইয়ের মধ্যে দেখো নবম অধ্যায়ের মধ্যে সৃজনশীল চার যেহেতু আমরা করাচ্ছি, চারের পূর্ব ক্লাসে আমি দেখাইছিলাম রেওয়ামিল, আজকে দেখাইতেছি হচ্ছে মুনাফা জাতীয় আয় ব্যয় নিয়ে কথা বলছি। তো তোমাদের বইয়ের 138 পৃষ্ঠার মধ্যে দেখো যে একটা ইঙ্গিত দেওয়া আছে, ইঙ্গিত নাম্বার 1-এর মধ্যে দেওয়া আছে মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় সমান সমান বিক্রিত পণ্যের ব্যয় যোগ হচ্ছে অন্যান্য পরোক্ষ খরচ। আবার ইঙ্গিত নাম্বার 2 হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়টা কোনটা, যে এটাও দেখাই দিছে যে বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান হলো প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় যোগ হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ বাদ হচ্ছে সমাপনী মজুত পণ্য। তাহলে আমরা এখানে মুনাফা জাতীয় ব্যয়ের একটা সূত্র পেয়ে গেলাম। সূত্রটা হলো, দেখো সবাই বুঝে লক্ষ্য করো, মুনাফা জাতীয় ব্যয় সমান সমান প্রারম্ভিক মজুদ পণ্য যোগ অন্যান্য ব্যয়। যেমন এখানে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় অন্যান্য পরোক্ষ।
শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো, মুনাফা জাতীয় ব্যয় সমান সমান হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় যোগ অন্যান্য পরোক্ষ খরচ। এখানে আরেকটা বিষয় হলো যে বিক্রিত পণ্যের ব্যয়, এই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে আমাদের আরেকটা নিয়ম আছে, ওই নিয়ম অনুসারে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। তোমাদের বইয়ের মধ্যে 138 পৃষ্ঠা ইঙ্গিত নাম্বার 2 এর মধ্যে দেখো সবাই যে বিক্রিত পণ্যের ব্যয় সুন্দর করে দেওয়া আছে যে বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান প্রারম্ভিক মজুত পণ্য যোগ হচ্ছে নিট ক্রয় যোগ হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ বাদ হচ্ছে সমাপনী মজুত পণ্য। এখানে প্রারম্ভিক মজুত পণ্য আমরা সকলেই জানি যে প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে প্রতিষ্ঠানে হিসাবকালের শুরুতে যে মজুত পণ্যটা থাকে ওই মজুত পণ্যটাকে আমরা বলি প্রারম্ভিক মজুত পণ্য। এর মধ্যে আবার কোনো কোনো অঙ্কে দেখা যায় যে এরকমও থাকে যে মজুত পণ্য এক তারপরে হচ্ছে তোমার যে সমস্যা থাকবে অর্থাৎ যে অঙ্ক থাকবে ওই অঙ্কের হিসাব সাল দেওয়া থাকবে। আবার এখানে যদি প্রারম্ভিক মজুত পণ্য কথাটা না থাকে কথাটা তাহলে এই কথাটা থাকতে পারে, আর এই কথাটা থাকলে আমরা বুঝতে পারবো যে এটা হলো প্রারম্ভিক মজুত পণ্য। আমরা বিক্রিত পণ্যের ব্যয় যেহেতু আমরা এখানে পূর্বে আলোচনা করেছি তারপরও আবার পুনরায় আমি এই বিষয়টা আলোচনা করে দিচ্ছি। বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান দেখো লক্ষ্য করো সবাই, বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান প্রারম্ভিক মজুত পণ্য। আমি নিচে লিখতেছি দেখো, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ অন্যান্য ব্যয় বাদ হচ্ছে সমাপনী মজুত পণ্য। দেখো তাহলে আমরা এখানে দেখলাম কি যে বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান প্রারম্ভিক মজুত পণ্য যোগ হচ্ছে নিট ক্রয় যোগ হচ্ছে ক্রয় সংক্রান্ত অন্যান্য ব্যয় আমরা এখানে লিখবো না, লিখবো হচ্ছে যে ক্রয় সংক্রান্ত ব্যয়। এটা হবে ক্রয় সংক্রান্ত ব্যয় বাদ হচ্ছে সমাপনী মজুত পণ্য। এর মধ্যে এখানে প্রারম্ভিক মজুত পণ্য আমি বলছি যে প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে মজুত পণ্য এক, আর হচ্ছে নিট ক্রয় বিষয়টা আমি আবার তোমাদেরকে বোর্ডের মধ্যে লিখে দিচ্ছি, সবাই খেয়াল করবা। আর ক্রয় সংক্রান্ত ব্যয় তোমরা খুব সহজে পেয়ে যাবা যে তোমাদের বইয়ের মধ্যে দেখো 143 পৃষ্ঠা লক্ষ্য করবা যে 143 পৃষ্ঠার মধ্যে কিছু একটা ছক দেওয়া আছে। ছকের মধ্যে দেখো যে বিক্রিত পণ্যের ব্যয়ের নিচেই দেওয়া আছে যে পণ্য ক্রয় পরিবহন মজুরি আমদানি শুল্ক জাহাজ ভাড়া তার ডক চার্জ কারখানা ভাড়া বিদ্যুৎ জ্বালানি খরচ, ওইগুলো আগের বইগুলোতে দেওয়া ছিল, এটার মধ্যে নাই। তো যাই হোক আমি এখানে তোমাদেরকে আবার দেখাচ্ছি যে বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান প্রারম্ভিক মজুত পণ্য হলো বছরের শুরু অর্থাৎ এক যে অঙ্ক দেওয়া থাকবে সমস্যা ওই অঙ্কে প্রশ্নের মধ্যে যে সাল দেওয়া থাকবে ওই সাল দেওয়া থাকবে, ওটাকে বলা হয় প্রারম্ভিক মজুত পণ্য যোগ হচ্ছে নিট ক্রয় এবং যোগ হচ্ছে ক্রয় সংক্রান্ত ব্যয় বাদ হচ্ছে সমাপনী মজুত পণ্য। এখান থেকে আমি আবার আলোচনা করবো যে নিট ক্রয় বিষয়টা কি। নিট ক্রয় নির্ণয় করতে হলে আমাদেরকে একটা ছক আমি তোমাদেরকে ক্লাসে দেখিয়েছিলাম, তারপরে আবার আমি দেখাই দিতেছি যে নিট ক্রয় নির্ণয় করার জন্য আমাদের কি কি বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে নিট ক্রয় নির্ণয় করার জন্য আমরা অঙ্কের মধ্যে লক্ষ্য দেখবা যে পণ্য ক্রয় দেওয়া থাকতে পারে। আমি কৃত্রিমভাবে তোমাদেরকে বোঝানোর জন্য এই টাকাগুলো লিখছি। দেখো যে পণ্য ক্রয় লিখছি আমি 10,000 টাকা, এটার সাথে আবার তোমার যদি নাকি বাকিতে ক্রয় অলিখিত ক্রয় থাকে তাহলে ওই অলিখিত ক্রয় আমাদের যোগ করতে হবে এবং বাকিতে ক্রয় থাকলে বাকিতে ক্রয়ও যোগ করতে হবে। বাকিতে ক্রয় এবং অলিখিত ক্রয় 1,000 করে যোগ করলাম 12,000 টাকা। ক্রয় ফেরত থাকতে পারে, ক্রয় ফেরত থেকে ক্রয় ফেরতের টাকা বাদ দিতে হবে এবং কারবারি ভাট্টাও বাদ দিতে হবে। এখানে অলিখিত ক্রয় হচ্ছে 1,000 টাকা দিলাম, বাকিতে ক্রয় 1,000 টাকা দিলাম, যোগ করে 12,000 টাকা পেয়ে গেলাম। আর আমরা ক্রয় ফেরত আর কারবারি ভাট্টা দুইটাই বাদ দিতে হবে,
এর মধ্যে আমরা ক্রয় ফেরত আর কার্যকরটা মিলে দুইটা 1,000 টাকা ধরলাম। বাদ দেওয়ার পর রয়েছে 11,000 টাকা। পণ্য উত্তোলন হচ্ছে 1,000 টাকা। আসলে এইভাবে দেওয়া যায় না, আমি হয়তো জায়গা স্বল্পতার কারণে এটা এইভাবে দিচ্ছি, এটা আলাদা এন্ট্রি দিতে হবে। যাই হোক, পণ্য উত্তোলন হচ্ছে 1,000 টাকা, শুধুমাত্র পণ্য উত্তোলন আসবে, এখানে কোনো নগদ উত্তোলন আসবে না। আবার দেখো যে পণ্য বিতরণ হচ্ছে যদি কোম্পানি প্রচার এবং প্রসারের জন্য বিনা টাকায় যে পণ্যটা কাস্টমারদেরকে বিতরণ করে অর্থাৎ দেয়া হয়, ওটাকে বলা হয় পণ্য বিতরণ। এটা হলো একটা বিজ্ঞাপন, পণ্যের মাধ্যমে যে বিজ্ঞাপনটা দেওয়া হয় সেটাই হলো মূলত পণ্য বিতরণ। তাহলে আমরা এখানে পাইলাম নিক্রয় হচ্ছে 9,000 টাকা। এইভাবে নিক্রয়টা তোমাদের নির্ণয় করে নিতে হবে। আর আমরা মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করার জন্য প্রথমে বলছিলাম যে মুনাফা জাতীয় ব্যয় হলো বিক্রিত পণ্যের ব্যয় যোগ হচ্ছে অন্যান্য ব্যয়। তাহলে অন্যান্য ব্যয়গুলো তোমরা পেয়ে যাবা যে তোমাদের বইয়ের 143 পৃষ্ঠার মধ্যে তোমরা দেখবা যে পরিচালন ব্যয়ের একটা ছক রয়েছে। এই পরিচালন ব্যয়ের যে ছকগুলি, যে ব্যয়গুলো রয়েছে, ওই ব্যয়গুলোই তোমার মুনাফা জাতীয় ব্যয়ের অন্যান্য যে সকল পরোক্ষ খরচ রয়েছে ওই সকল খরচের মধ্যে চলে আসবে। আর আরও আসবে তোমার এখানে, যেহেতু যে ক্রয় সংক্রান্ত খরচের কথা আমি বলছি, ক্রয় সংক্রান্ত খরচটা আমি একটু নিয়ে আলোচনা করে দিচ্ছি, লক্ষ্য করো তুমি। ক্রয় সংক্রান্ত ব্যয়ের মধ্যে তোমরা দেখো যেখানে লিখছি আমরা ক্রয়, পরিবহন, মজুরি, আমদানি শুল্ক এবং জাহাজ ভাড়া আর হচ্ছে ডক চার্জ। এখানে আমরা জানি ক্রয় করলে ক্রয়ের পরিবহন লাগে, পরিবহন ব্যয়টা হচ্ছে ক্রয় সংক্রান্ত ব্যয়। আর মজুরি হলো যে ক্রয়কৃত পণ্য যে সকল লোকের মাধ্যমে পণ্যটা ভরে গাড়ি কোনো পরিবহনের মধ্যে ভরতে হয়, অর্থাৎ পরিবহনের মধ্যে যখন নাকি এই পণ্যটা উঠাইতে হবে তখন যে ব্যয়টা হয়, যে শ্রমিকরা এটা উঠায় তাদেরকে যে ব্যয়টা অর্থাৎ যে টাকাটা পরিশোধ করা লাগে ওইটাকে আমরা মজুরি বলি। আর আমদানি শুল্ক, যদি আমরা দেশের বাইরে থেকে কোনো জিনিস অর্থাৎ পণ্য যদি দেশে আনি তাহলে সরকারকে কিছু ট্যাক্স দিতে হয়, সেটাই হলো আমদানি শুল্ক। আর জাহাজ ভাড়া, পণ্যটা জাহাজ দিয়ে বিদেশ থেকে আনার জন্য যে ভাড়া দেওয়া হয় ওটা হলো জাহাজ ভাড়া। আর ডক চার্জ হচ্ছে, ডক চার্জের একটা নাম রয়েছে, ডক চার্জ হচ্ছে তোমার আমরা বিদেশ থেকে পণ্য আনার জন্য বন্দরে, নৌবন্দরে যখন পণ্যটা খালাস করে কোথাও রাখে, অর্থাৎ নৌবন্দরে রাখার পরে নৌ কর্তৃপক্ষ যে টাকাটা নেয়, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে যে টাকাটা এখানে রাখা বাবদ যে টাকাটা নেওয়া হয় ওটাকে বলা হয় ডক চার্জ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম তোমরা তোমাদের বইয়ের আলোকে এখানে সৃজনশীল 4 নম্বরের মধ্যে অঙ্কের মধ্যে এই বিষয়গুলো তোমরা পেয়ে যাবা। তো তোমরা চেষ্টা করবা যে এখানে মুনাফা জাতীয় ব্যয় তোমরা নির্ণয় করতে পারো কিনা। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে মুনাফা জাতীয় আয় এবং তোমার সৃজনশীল 4-এর কয়ের সম্পূর্ণ একটা ক্লাস নেব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, আজ এখানেই শেষ করছি। খুদা হাফেজ।